গ্যাস বিদ্যুতের সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, বাড়ছে খরচ। বছর ব্যবধানে অর্জিত হচ্ছে না কাঙ্ক্ষিত প্রবৃদ্ধিও, ফলে বিনিয়োগ কর্মসংস্থানে একরকম ভাটা দৃশ্যমান। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর হতে আগ্রহী উদ্যোক্তারা। তবে সেখানে রয়েছে অর্থায়ন ও কর ব্যবস্থার জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন, উপযুক্ত নীতির মাধ্যমে সহায়তা নিশ্চিত করতে হবে সরকারকে। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। হেমায়তপুরের এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস লিমিটেড বছরে প্রায় $1.5 কোটি ব্যাগ, বেল্ট সহ চামড়া ও চামড়াজাত বিভিন্ন পণ্য রপ্তানি করছে। কিন্তু এই কর্মযজ্ঞকে বারবার থামিয়ে দিচ্ছে লোডশেডিং। ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থা পুরোপুরি বিদ্যুৎ নির্ভর। ফলে লোডশেডিংয়ের কারণে একদিকে ব্যাহত হচ্ছে উৎপাদন, অন্যদিকে জেনারেটর চালাতে গিয়ে বাড়ছে খরচ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে আমাদের প্রোডাকশনে ক্ষতি হয় এবং আমাদের যে প্রোডাকশন টার্গেট থাকে সেই টার্গেট যদি আমরা অ্যাচিভ করতে না পারি, আমরা বাইরে শিপমেন্ট ডেট ধরতে পারি না। সেক্ষেত্রে আমাদের ক্যান্সেলেশন বা এআর অথবা আমাদের ডিসকাউন্ট এই লট অফ ক্লজের ভিতরে পড়ে যেতে হয়। লাস্ট 2 মান্থ তো আমাদের হিউজ আমরা প্রোডাকশন লস্ট করেছি, যেটা আমাদের অনেক সময় বায়ারদের আমাদের লেট শিপমেন্ট করতে হয়েছে অথবা আমাদেরকে ডিসকাউন্টে শিপমেন্ট করতে হয়েছে। বিবিএস এর তথ্য অনুযায়ী গেল 1 বছরে দেশের সামগ্রিক শিল্প উৎপাদন প্রবৃদ্ধির হার 8% থেকে কমে নেমেছে 2% ঘরে। এর মধ্যে বড় শিল্পের সম্প্রসারণ নেই বললেই চলে। এক্ষেত্রে সবার উপরে তৈরি পোশাক। আর এমন পরিস্থিতির পেছনে বড় কারণ জ্বালানি সংকট। বিকেএমইএ সভাপতি জানান, প্রবৃদ্ধি না থাকায় বাড়ছে না কর্মসংস্থান, সংকুচিত হচ্ছে বিনিয়োগ। জ্বালানি সংকটের কারণে যে উৎপাদনটা ব্যাহত হয়েছে, এতে কিন্তু আলটিমেটলি এইটা এবং এর সাথে ব্যাংকিং খাতের চরম অসহযোগিতার কারণে একটার পর একটা ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সরকার যেখানে 1 কোটি নতুন কর্মসংস্থানের কথা বলছেন, সেখানে উল্টা কর্মসংস্থান আরও হারিয়ে যাচ্ছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যানের মতে, এভাবে উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে, স্বনির্ভর হতে হবে উদ্যোক্তাদের। এনার্জি সাপ্লাই যখন ডিসরাপশন হবে, এটা এক্সপোর্ট এবং ডোমেস্টিক প্রোডাকশন দুটোকেই এফেক্ট করছে। বর্তমানে তাই অবস্থা। সুতরাং সাপ্লাই যখন শক হয়, তখন তো মূল্যস্ফীতি, সেটা একটা কস্ট পুশ মূল্যস্ফীতি, মানে যেটা আমরা কি বলি কস্ট পুশ ইনফ্লেশন, সেটা বজায় থাকবে। আর আমাদের আগের ইনফ্লেশন ধাক্কাটা কিন্তু কস্ট পুশে সাপ্লাই শক থেকে আসছে। আমরা নিজেরা স্বাবলম্বী হতে চাই। আমরা সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের স্টোরেজ ব্যবস্থাটা, সোলারের স্টোরেজ, যেটাকে সোলারের জেনারেটর বলা হয়, অর্থাৎ ব্যাটারি, সেই জায়গাটাকে কিছু পলিসিগত সাপোর্ট সেখানে দরকার। গেল 1 বছরে শুধু শিল্প উৎপাদন নয়, আশঙ্কাজনক হারে কমেছে বিদ্যুতের প্রকৃত উৎপাদনও। রপ্তানিমুখী শিল্প কারখানা বিনিয়োগ কর্মসংস্থানে যেমন ভূমিকা রাখছে, তেমনি পূরণ করছে বৈদেশিক মুদ্রার চাহিদা। এ ধরনের শিল্পকে টিকে থাকতে লড়াই করতে হচ্ছে বৈশ্বিক প্রতিযোগীদের সঙ্গে। কিন্তু জ্বালানি সংকট সহ নানা কারণে পিছিয়ে পড়ছেন স্থানীয় উদ্যোক্তারা। রাকিব হোসেন, 71, সাভার। কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও বাজারে তার কোনো ছাপ নেই। সবজি থেকে শুরু করে মাছ, মাংস সবকিছুই বিক্রি হচ্ছে চড়া দামে। মাসের ব্যবধানে আয় না বাড়লেও প্রতিনিয়তই বাড়ছে খরচ। ফলে তালিকায় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন অনেকে। মিসবাহ হাসানের রিপোর্ট। স্বল্প পুঁজির ব্যবসা করে সংসারে হাল ধরেছেন মেহেরুন ঝর্ণা। সরকারি হিসেবে মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই দৈনন্দিন জীবনে। তার মতে, বাজারে সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। ফলে ব্যবসা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই উদ্যোক্তা। এখন ঢাকা শহরের বাসা ভাড়া দেওয়ার পর আমরা মিনিমাইজ করতে পারি শুধু খাবার দাবার। বাসা ভাড়া তো আর চাইলেই আমরা কমাতে পারি না। যেটা কমাতে পারি সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন খরচ আর হচ্ছে বাজারের এই খাবার। আগে খাবার টেবিলে প্রতিদিন একজনের একটা করে ডিম থাকতো, এখন চেষ্টা করি একটা ডিম কিভাবে 3 জন খাওয়া যায়। 4 দশকের শাক বিক্রেতা শফিকুলের বক্তব্য একই। মাসখানেক আগে 10 টাকায় বিক্রি হওয়া শাকের দাম হাঁকাচ্ছেন 15 টাকা। পুঁই শাক বিক্রি করছেন 50 টাকায়। তবুও বাড়েনি শফিকুলের ক্রয় ক্ষমতা। আগে যে ইনকাম করছে তখন আর ওই ইনকামও নাই। তখন মানে সব জিনিস কিনতে হয় বেশি দিয়ে, খাওয়া দাওয়া তো তখন আর সেরকম হয় না। গ্রীষ্মের সবজি, পটল, ঢেঁড়স, ঝিঙার পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমেনি দাম। টিসিবির তথ্য বলছে, গেল 2 মাসে সবজি, মাছ ও মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা।
কিছু পণ্যের দাম সামান্য কমলেও বাজারে প্রভাব নেই। বেতন তো বাড়ে নাই, বাসা ভাড়াও বাড়তেছে, আর বাজারে আসলে কারো মাথায় ঠিক থাকে না। কারণ এখন বাজারে দুটো অপশন তারা দেখায়। একটা হইলো কখনো বলে ট্রান্সপোর্ট, কখনো বলে বন্যা। হ্যাঁ, আসলে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো সিন্ডিকেট। মানে 500 টাকা ইনকাম করলে 200-300 টাকা আমার কাঁচা পাতা জায়গা, মাছ তরকারি, আর 100-200 টাকা দিয়া মানে অন্য করছে হয়। বেশি আনতে হয়, বেশি বেচতে হয়, বুঝলেন না? যেরকম কিনা এরকম বেচা, এই হিসাব করে আনতে হয়। তথ্য বলছে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল 9.13%, মার্চে তা নেমে আসে 8.71%। কিন্তু জীবনযাত্রার মান বদলায়নি কাঞ্চনের মতো শ্রমজীবীদের। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি জনাব AHM শফিকুজ্জামান। আমরা যাচ্ছি তার কাছে। জনাব শফিকুজ্জামান, 71 বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বাজারে গেলে সাধারণ মানুষের যে হাহাকার, এটি একটি নিত্যদিনের চিত্র, কিন্তু সরকার হিসেবে আমরা যেটা দেখলাম যে মূল্যস্ফীতি কমেছে। এই বৈপরীত্যটা আসলে কেন? প্রথমে সরকার যে হিসাব দেয় এটার উপরে তো অনেক ক্ষেত্রেই আমাদের সাধারণ জনগণের আস্থা নেই। কারণ বিবিএস এর ডাটা এর আগে আমরা দেখেছি যে যখন দেখা যায় যে আলুর উৎপাদন অনেক বেশি, তখন আবার আলুর ক্রাইসিস হয়। আবার পেঁয়াজের উৎপাদন দেখাচ্ছে যে সারপ্লাস হয়েছে, কিন্তু আবার পেঁয়াজের জন্য হাহাকার। এই কারণে সরকারের যে তথ্য, সেই তথ্যের উপরে আসলে আমাদের মানে যারা আমরা ভোক্তাদের নিয়ে কাজ করি বা প্রাইভেট সেক্টরে যারা কাজ করে অনেকটাই আস্থাহীনতা আছে। এবং আপনারা দেখেছেন যে আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের ডাটার মধ্যেও বড় ধরনের গরমিল আছে। বিশেষ করে আমাদের কৃষি উৎপাদনের যে ডাটা কৃষি মন্ত্রণালয় থেকে দেয়, একইভাবে বিবিএস এর ডাটার সাথে গরমিল আছে। এটা আমরা সবসময় দেখে এসেছি। এখন আমাদের যেভাবে জ্বালানি তেলের দাম বাড়লো এবং আপনার প্রথম পার্টি যেটা দেখালেন যে আমাদের বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমরা যেহেতু এগুলো জ্বালানি নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের এক্সপোর্ট যেমন বন্ধ হয়ে যাচ্ছে, সীমিত হয়ে আসছে এবং আমাদের কম্পিটিটিভনেস হারাচ্ছি আমরা। একইভাবে আমাদের দেশের প্রতিটা পণ্য কিন্তু আপনি বিগত যদি আমরা কম্পেয়ার করি প্রতি বছরের তুলনায়, এটা কিন্তু এই বছর এখন এই মুহূর্তে সবকিছুর দাম কিন্তু আগের তুলনায় অনেক অনেক বেশি। এখন সেই ক্ষেত্রে আমাদের এখানে যে আপনার তথ্যটা যেটা দিলেন যে আপনার জ্বালানি আমাদের মূল্যস্ফীতির কারণে বা মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ ফিক্সড ইনকামের তাদের আয় বাড়ে নাই, কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে এবং তার কারণে একজন বললেন যে একটা ডিম এখন 3 জনে ভাগ করে খাচ্ছে। এখন আমরা কোথায় কম্প্রোমাইজ করতে পারি? আমরা কম্প্রোমাইজ করতে পারি আমাদের হয়তো খাবারের ক্ষেত্রে, বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে তাদের হয়তো যে লেখাপড়ার যে খরচটা সেটা কমিয়ে আনবে, বা স্বাস্থ্য যে চিকিৎসার জন্য যে ব্যয় কমিয়ে আনবে। কিন্তু এটি তো আসলে একটি সার্বিক দেশের উন্নয়নের চিত্র নয়। কারণ সেখানে যেটা আছে যে খাদ্য মূল্যস্ফীতি, বিশেষ করে আমাদের লো ইনকামের যারা আছে তাদের কিন্তু টোটাল যে ইনকাম করে তার প্রায় 60 থেকে 65% খরচটাই কিন্তু তাদের খাদ্যপণ্য আহরণের জন্য খরচ হয়। এবং সেখানে আপনারা দেখেছেন যে আমরা বিগত কয়েক বছরের তুলনায় এই বছর কিন্তু মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে যেটা বললেন যে 9.13 থেকে 8 সামথিং যেটা বলা হচ্ছে এবারে সার্বিক মূল্যস্ফীতি, এটি আসলে আমি জানি না কিভাবে ক্যালকুলেট করেছে, কিন্তু আমার মনে হয় যে এখানে আসলে সরকার যদি সাপ্রেস করে কোনো ডাটা মানুষকে দেয় সেটা কিন্তু আরো খারাপ হবে। কারণ হলো যে আমরা আসল যে চিত্র যেটা সেটা পেতে চাই এবং সেই অনুযায়ী আমরা সবাই মিলে সরকারের পাশে কাজ করতে চাই। কিন্তু সাপ্রেস করে কোনো কিছু আপনার আন্ডার ভ্যালু করে আপনার যদি আমরা দেখাই, তাহলে কিন্তু আমাদের যেটা আছে যে ইম্পোর্ট বলেন বা আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমাদের সরকারেরও যারা কাজ করে বিভিন্ন মন্ত্রণালয়, তাদের কিন্তু পরিকল্পনা করতেও কিন্তু সমস্যা হবে। কারণ হলো যে যদি কোনো কিছুর যদি ঘাটতি থাকে, আমাদের বন্যা বা এইসব কারণে যদি আমাদের পণ্য উৎপাদনে ঘাটতি থাকে, তাহলে আগে থেকে এটি ইম্পোর্ট করতে হবে এবং মূলত যেটা এসেনশিয়াল কমোডিটি সেটার সাপ্লাইটা নিশ্চিত করতে হবে। এবং যে হারে সবকিছুর মূল্য বেড়ে যাচ্ছে সেটি যৌক্তিক পর্যায়ে বাড়ছে কিনা, এবং সেখানে যৌক্তিক পর্যায়ে যদি না বাড়ে তাহলে সরকার ইন্টারভেনশন দরকার। এবং কোনো কোনো ক্ষেত্রে যেটা ভর্তুকির কথা বলা হচ্ছে এবং সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন দরকার আছে, এখানে আমাদের যেমন কৃষি পণ্যের ক্ষেত্রে যদি আলুর দাম যদি কৃষকরা না পায়, তাহলে সেখানে আমি মনে করি যে কৃষি ঋণের ব্যবস্থাগুলো করা দরকার। সেখানে গভর্নেন্সের বিষয় আছে, কৃষকরা যে ঋণ দেওয়া হয় সেটা কৃষকরা পায় না, সেটি অবশ্যই কৃষকদের হাতে পৌঁছাতে হবে। সারের অতিমূল্য, একইভাবে আমাদের যেটা জ্বালানির যেটা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু যেটা সরকার নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। বিশেষ করে আপনার জ্বালানির মূল্য বৃদ্ধির পরে যে প্রভাবটা অলরেডি পড়েছে সেটা পরিবহন থেকে শুরু করে প্রতিটা জায়গায় অর্থনীতির প্রতিটা অলিগলিতে পড়েছে।
সেখানে সরকার যেটা বলছে যে মূল্যস্ফীতি কমেছে, এই বিষয়টি একটু রিভিউ করা দরকার। মূল্যস্ফীতির সাথে কিন্তু আমাদের প্ল্যানিং এরও ব্যাপার আছে, অর্থাৎ আমাদের জিডিপি গ্রোথ সেটা যদি আপনার 5-এর নিচে থাকে আর মূল্যস্ফীতি যদি 10-এর ঘরে থাকে, সেটা কিন্তু আমাদের ইকোনমির জন্য একটা অশুভ সংকেত। সেখানে আমি বলবো যে সরকার আমাদের যারা প্রাইভেট সেক্টর আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের এমন কিছু নীতি নেওয়া দরকার, আমাদের যেটা ফোকাসটা করা উচিত, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী তাদের যেটা আপনার আছে, যেমন টিসিবি পণ্য বিতরণ থেকে শুরু করে তাদের যে নিম্ন আয়ের মানুষের জন্য যে আমাদের ওএমএস কার্যক্রম, এটা আরো বিস্তৃত করা দরকার। কারণ আপনার মানুষ যদি খাবার যদি না পায়, তার আসলে যে কর্মক্ষমতা সেটা হারিয়ে ফেলবে। বাচ্চাদের লেখাপড়ার দরকার, চিকিৎসার দরকার, সেই বিষয়গুলো সরকার নিশ্চয়ই অ্যাড্রেস করবে বলে আমি মনে করি। জনাব শফিকুজ্জামান, আপনি দীর্ঘদিন ধরে ভোক্তার অধিকার নিয়ে কাজ করেছেন, সফলভাবে কাজ করার চেষ্টা করেছেন। আমি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই, বাজারে গেলে বাজার ব্যবস্থাপনা নিয়ে মানুষের এক ধরনের হতাশা কাজ করে ভোক্তাদের মধ্যে। এ থেকে উত্তরণে খুব সংক্ষেপে যদি বলেন কি ধরনের পদক্ষেপ নিলে কার্যকর হবে, শুধু নীতি নয় সেটার প্রয়োগটা কিভাবে করা সম্ভব, খুব সংক্ষেপে। প্রথম কথা হলো যে মনিটরিং করে, বাজার মনিটরিং করে এটা জানানো যাবে না। এখানে সরকারের পক্ষ থেকে যেটা দরকার, মানে আপনার এখানে যারা আইনের ব্যর্থ হচ্ছে, যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, সিন্ডিকেট এক্সিস্ট করছে, দেখা যায় না, আর সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যেমন সরকার আইনগতভাবে নেওয়া দরকার। তাদের মনিটরিংটা আমাদের স্থানীয় প্রশাসনকে দিয়ে, ভোক্তা অধিকার সহ যারা আছে আমাদের বাহিনীকে দিয়ে বাড়ানো দরকার। আর একটা হলো যে ব্যবসায়ীদের যারা অ্যাসোসিয়েশন আছে, যেমন আমাদের ব্যবসায়ী সংগঠনগুলো আছে, শীর্ষ সংগঠন এফবিসিসি সহ বিভিন্ন বাজার কমিটি, তাদেরকে আসলে জবাবদিহিতার মধ্যে আনা দরকার। অর্থাৎ ওই বাজার কমিটির যারা আছে তাদের প্রভাব ছাড়া আসলে ব্যবসায়ীরা কিন্তু এভাবে দাম বাড়াতে পারে না। এবং সাপ্লাই চেনে আসলে একটা বড় দুর্বলতা আছে, এটা আমরা এখনো আপনার সেই ট্র্যাডিশনাল সাপ্লাই চেন, এই হাত বদলের ফলে প্রতিটা পদে পদে 4-5 হাত বদলের উৎপাদন থেকে শুরু করে আমাদের ভোক্তা পর্যায়ে আসতে, সেখানে প্রতিটা পদে পদে যেখানে আমার ম্যানিপুলেশন হচ্ছে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার। পরিশেষে যেটা বলবো, আমাদের কনজিউমারদেরও বিহেভিয়ার চেঞ্জ দরকার। সেখানে আমি কনজিউমার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হিসেবে যেটা বলতে চাই, পেনিক হওয়ার দরকার নাই। দেশে এবং আন্তর্জাতিকভাবে যেহেতু আপনার ইরান যুদ্ধ চলছে, এখানে একটা প্রভাব আন্তর্জাতিকভাবে পড়েছে, কিন্তু আমি বলবো যে পেনিক হয়ে আপনি যদি অতিরিক্ত একসাথে বাজার থেকে কোনো পণ্য আহরণ করেন, তাহলে কিন্তু ডিমান্ড সাপ্লাই কলাপস করে এবং তখন কিন্তু ব্যবসায়ীরা আরো সুযোগ দেয় এবং ব্যবসায়ীরা সুযোগ। জনাব শফিকুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর বিজনেসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের সভাপতি জনাব AHM শফিকুজ্জামান। 22 কোটি ডলারের তেল নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ এড়ালো ইরানের সুপার ট্যাঙ্কার হিউজ। 22 কোটি ডলার, প্রায় 19 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রিয়াও দ্বীপপুঞ্জের দিকে। এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। গেল 29 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয় অন্তত 52টি ইরানি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ ভেঙেছে। যদিও হোয়াইট হাউস বলছে অবরোধ শুরুর পর ইরান সংশ্লিষ্ট অন্তত 41টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে তারা। তাদের দাবি, বন্দরসমূহের অবরোধের কারণে তেল রপ্তানি করতে পারছে না ইরান, ফলে মজুত রাখার জায়গা শেষ হয়ে গেলে তেল উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হবে তেহরান। বছরের শুরুতেই অ্যাপলের জয় জয়কার। আইফোনের কল্যাণে প্রথম 3 মাসে বেড়েছে বিক্রি, ভেঙেছে আগের সব পূর্বাভাস। তথ্য বলছে এই সময়ে প্রতিষ্ঠানটির বিক্রি 17% বেড়ে দাঁড়িয়েছে $111 বিলিয়ন, যেখানে শুধুমাত্র আইফোনের বিক্রি 57 বিলিয়ন। চিপ সংকটের মাঝেও বাড়ছে ম্যাক মিনির চাহিদা। আদি ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। অভাবনীয় সাফল্যে নতুন উচ্চতায় অ্যাপল। আইফোন 17-এর কল্যাণে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে বিক্রি, ভেঙেছে আগের সব পূর্বাভাস। ফলে এটিকে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় পণ্য বলছেন প্রধান নির্বাহী টিম কুক। তথ্য বলছে চলতি বছরের প্রথম 3 মাসে অ্যাপলের বিক্রি বেড়েছে 17%, অর্থের হিসেবে যা $111 বিলিয়ন। শুধুমাত্র চীনের বাজারে 28% বিক্রি বেড়ে দাঁড়ায় $20 বিলিয়ন। সার্বিকভাবে আইফোনের বিক্রি 22% বেড়ে পৌঁছায় 57 বিলিয়নে। এছাড়া ম্যাকের 8.5, আইপ্যাডের 7 এবং গৃহস্থালী ও অন্যান্য আনুষঙ্গিক থেকে আয় হয় $8 বিলিয়ন। বাদ যায়নি অ্যাপলের অন্যান্য ব্যবসাও। হার্ডওয়্যারের পাশাপাশি পরিষেবা খাতেও দেখা মিলেছে রেকর্ড প্রবৃদ্ধি, অর্থের হিসেবে যা প্রায় $31 বিলিয়ন। প্রতিষ্ঠানটির এমন রেকর্ড বিক্রিতে বেড়েছে শেয়ার প্রতি আয়ও, গেল বছরের তুলনায় বাড়ে 22%।
এত সাফল্যের পরও বেশ কিছু গুরুতর সমস্যার মুখোমুখি অ্যাপল। বর্তমান বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত চাহিদা বাড়ায় চিপের ঘাটতি দেখা দিয়েছে। ফলে আইফোন এবং ম্যাকের চাহিদা পুরোপুরি মেটানো কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় আসন্ন ঝুঁকিকে কেন্দ্র করে দাম বাড়ছে বেশ কিছু পণ্যের। এই যেমন ম্যাক মিনির দাম 599 থেকে বাড়িয়ে করা হয়েছে $799। অ্যাপলের পূর্বাভাস বলছে আগামীতে মেমোরি চিপের বাড়তি ব্যয়ের কারণে কমবে ম্যাক কম্পিউটারের উৎপাদন। এত কিছুর মাঝেও জুন পর্যন্ত পণ্যটির বিক্রি বাড়বে 14 থেকে 17%। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।